আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাইয়েরা এবং তরুণ কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা। আমি কৃষিবিদ এস.এম. ফজলে রাব্বি আপনাদেরকে জানাচ্ছি আমার চ্যানেলে অনেক অনেক স্বাগতম। প্রিয় বন্ধুরা, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা জানেন যে বর্তমানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এবং আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতেও আমন ধানের চাষাবাদ হচ্ছে। অনেকে বীজতলায় তাদের চারা কমপ্লিট করে মূল জমিতে রোপণ করার সময় চলে এসেছেন, আবার অনেকের এখন বীজতলায় চারা রয়েছে। তো বীজতলায় চারা থাকা অবস্থায় একটি কমন সমস্যা হচ্ছে যে চারা হলুদ হওয়া। এখন এই আমন ধানের চারা কিন্তু অনেকগুলো কারণে হলুদ হতে পারে। আমরা যদি সঠিক কারণটি বুঝতে না পারি তাহলে কিন্তু আমরা ভুল ম্যানেজমেন্টে যাব, অর্থাৎ ভুল চিকিৎসা দিব এবং সেক্ষেত্রে কিন্তু কোনো কাজ হবে না, বরং উল্টো ক্ষতিগ্রস্ত হবে এবং ওই চারা থেকে তখন কিন্তু আর ভালো ধান আমরা আশা করতে পারবো না। তো আমরা কয়েকটা কারণ যদি বলি, বিশেষ করে দুইটা বিষয় ভাগ করা যায়। একটা হলো পুষ্টির অভাবজনিত কারণ, আর একটা হতে পারে রোগের কারণে, আর একটা হতে পারে পোকার আক্রমণ। এই ধরনের বিশেষ করে তিনটা কারণে এটি হতে পারে। এখন এদের মধ্যে আমাদের পার্থক্য বুঝতে হবে যে কিসের কারণে হলে আমরা কিভাবে বুঝবো যে কি কারণে এটি হয়েছে। পুষ্টির কারণে যদি হয়, বিশেষ করে পুষ্টি আর রোগ যেমন পোকার আক্রমণের কারণে যদি হয়, তাহলে আপনারা একটা বিষয় খেয়াল করবেন, এই যে ধানের চারা আমাদের জমিতে রয়েছে, যদি পোকার আক্রমণের কারণে হয় তাহলে ধানের পাতা বা এরকম কাণ্ড বিভিন্ন অঞ্চলে আপনারা পোকার আক্রমণের লক্ষণ দেখতে পারবেন। অর্থাৎ আক্রমণের ক্ষত, পোকার আক্রমণ করলে যে ক্ষত বা খাওয়া অবশিষ্ট হয় সেটা আপনারা দেখতে পারবেন যদি পোকার দ্বারা আক্রমণ হয়। যদি সেই আক্রমণটি রোগের কারণে হয় তাহলে কি হবে? এই যে ধরুন, এই যে আলাদাভাবে একটি পাতা আমি বড় করে এঁকে দেখাচ্ছি। রোগের কারণে হলে ধরেন পাতার রং তো হলুদ হলো এবং বিভিন্ন স্পর দেখা যাবে, এরকম গোল গোল, এরকম লম্বা ত্রিকোণাকৃতি, বিভিন্ন রকম বাদামি বা কালো স্পট দেখা যাবে। বাদামি বা কালো স্পট বা দাগ দেখা যাবে। এই যে এটা যদি হয় তাহলে এটা রোগের কারণে। রোগের কারণে বলতে কি? রোগ বলতে কোনটা কোনটা হতে পারে? ছত্রাকের আক্রমণের কারণে হতে পারে, ব্যাকটেরিয়ার আক্রমণের কারণে হতে পারে, ভাইরাসের আক্রমণের কারণে হতে পারে। এই যে যেই মাইক্রো অর্গানিজম গুলো, ছত্রাক, ব্যাকটেরিয়া, ভাইরাস, এরা যদি আক্রমণ করে তাহলে কিন্তু শুধু হলুদ থাকবে না, বিভিন্ন প্রকার স্পট দেখা যাবে, বিশেষ করে ছত্রাক ব্যাকটেরিয়ার আক্রমণের কারণে। যদি ছত্রাক আক্রমণ করে তাহলে তো এই ধরনের, আমি ডিটেলস আলোচনায় যাচ্ছি, একটু পরে আবার ডিটেলসে যাব। তার আগে আরেকটি বিষয় বলি, পুষ্টির অভাবজনিত যে কারণটা, এই পুষ্টির অভাবজনিত কারণ যদি হয় তাহলে যেটা হবে যে পাতা ঠিকই হলুদ হবে, পাতা হলুদ, কিন্তু কোনো স্পট থাকবে না, কোনো দাগ থাকবে না। দাগ থাকবে না, বিভিন্ন প্রকার পুষ্টির আক্রমণ আমরা বুঝতে পারবো। গাছের কোন ধরনের পাতায় কি ধরনের আক্রমণ করেছে এটি আমরা দেখে পুষ্টির, কোন পুষ্টির কারণে বা অভাব এটি হচ্ছে এটা বুঝতে পারবো। তাহলে তিনটা বিষয়ের পার্থক্যটা আমরা ধরতে পারলাম যে পোকার আক্রমণটা হলে গাছের পোকার কামড়ে খাওয়ার ক্ষত দেখা যাবে, বা মানে কামড়ের ক্ষত দেখা যাবে, পোকার ডিম লক্ষ্য করা যাবে, হ্যাঁ, বা পোকার যে লেদা পোকা যেটা, সেটা পাওয়া যাবে আর কি। ছোট যে পোকা, এই পোকার উপস্থিতি পাওয়া যাবে, এই ধরনের পোকার উপস্থিতি পাওয়া যাবে। এইগুলো হলে আমরা বুঝতে পারবো যে পোকার আক্রমণের কারণে হচ্ছে। যেমন সবুজ পাতা ফড়িং এর আক্রমণ হতে পারে এবং অন্যান্য চোষক পোকার আক্রমণের কারণে হতে পারে। প্লাস বিভিন্ন প্রকার চোষক জাতীয় পোকা যেগুলো আছে, এদের আক্রমণের কারণে হতে পারে। আচ্ছা, যদি পুষ্টির সমস্যা হয় তাহলে আমরা কিভাবে বুঝবো যে কি পুষ্টির প্রবলেম হয়েছে? পুষ্টিজনিত সমস্যা হলে যদি দেখবেন যে নিচের পাতা, এই নিচের পাতা আগে হলুদ, আগে নিচের পাতা হলুদ হবে, পরে উপরের পাতা, উপরের পাতা পরে হলুদ, আস্তে আস্তে উপরের দিকে পরে হলুদ থাকে এবং কোনো প্রকার দাগ দেখা যাবে না, অর্থাৎ পাতার এরকম মাথার অংশ বা কিনার দিয়ে কোনো দাগ দেখা যাবে না। যদি এরকম ধরনের সমস্যা হয় তাহলে বুঝতে হবে যে এটি নাইট্রোজেনের অভাব। নাইট্রোজেনের অভাব, আর নাইট্রোজেনের অভাব হলে আপনারা কি করবেন? ইউরিয়া সার দিবেন।
ইউরিয়ার সার দিলে নাইট্রোজেনের ঘাটতি পূরণ হবে। আচ্ছা, আরেকটা বিষয় বলে নিই, সহজ উপায় আপনাদেরকে বলি। যদি পোকা বা রোগের কারণে আক্রমণ হয় কোনো জমিতে, ধরেন এই একটা জমির মধ্যে প্রচুর এরকম ধান গাছের চারা আছে। যদি পোকা বা রোগের কারণে আক্রমণ হয়, দেখবেন যে নির্দিষ্ট কিছু জায়গায় আক্রমণ, এখানে একটু, এখানে একটু, এখানে একটু, এরকম। আর পুষ্টির অভাব দেখা দিলে দেখবেন সম্পূর্ণ জমির ধানই হলুদ হয়ে গেছে। এটা হলো পুষ্টির অভাবের কারণে সমস্যাটি হয়। তো যাই হোক, যেটা বলছিলাম, নাইট্রোজেনের সমস্যাটা বললাম। আচ্ছা, কি হতে পারে? পটাশিয়ামের অভাব হতে পারে। যদি পটাশিয়ামের অভাব হয় তাহলে কি হবে? এই মাথার অংশ, এই অংশটা বাদামি হয়ে পুড়ে যাবে। পাতা ঠিকই হলুদ, মানে নিচের পাতা আগে হলুদ হবে, ঠিক ইউরিয়ার মানে নাইট্রোজেনের অভাবের মতোই। আগে নিচের পাতা হলুদ হবে, তারপরে আস্তে আস্তে নিচের পাতাই মূলত হলুদ হয়, এবং এই মাথার অংশে এরকম বাদামি পোড়া, এবং সাইড থেকে আস্তে আস্তে মাঝে মাঝে পড়তে পড়তে আসে। এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। কিন্তু গাছের ভেতরে, মানে পাতার ভেতরে অন্য কোনো স্পট থাকবে না, ভেতরে কোনো স্পট নাই, শুধু কিনারা পোড়া এবং সাইড থেকে আস্তে আস্তে পড়তে পড়তে আসা। এটা হলে পটাশিয়ামের অভাব। আর পটাশিয়ামের অভাব হলে আপনাদের কি করতে হবে? এমওপি সার প্রয়োগ। গেল। আমি কিন্তু সমাধানও বলে যাচ্ছি সমস্যার সঙ্গে সঙ্গে, কি সমস্যা হলে কি করতে হবে আপনার। আচ্ছা, এবার আসেন নতুন পাতায় যদি আক্রান্ত, নতুন পাতায় আক্রান্ত হতে পারে। নতুন পাতা যদি হলুদ হয়, পাতা যদি ফ্যাকাশে বা হলুদ হয়, তাহলে সালফারের অভাব হবে। সালফারের অভাব হলে আপনারা জিপসাম অথবা আপনারা থিওভিট, এগুলো আপনারা গাছে মানে জমিতে দিতে পারেন, বা থিওভিট আপনারা স্প্রে করতে পারেন চাইলে। আচ্ছা, আর এক প্রকার সমস্যা কি হতে পারে, সেটা হলো যে নতুন পাতা এখানে কিন্তু পুরন পাতা কিন্তু হলুদ হবে না। এই মাইক্রোনিউট্রিয়েন্ট বা সালফার, জিঙ্ক, এগুলো অভাব হলে, জিঙ্কের অভাব হলে আপনারা খেয়াল করবেন যে পাতা সবুজ হবে, পাশাপাশি এরকম ডোরা কাটা এরকম সবুজের পাশাপাশি সাদা বা হলুদ দাগ দেখা যাবে। কিন্তু সেটা কিন্তু ওই স্পটের মতো না, ছত্রাকের স্পটের মতো স্পট না, শুধু নতুন পাতার ক্ষেত্রে এটা দেখা যাবে, দেখে বোঝা যাবে যে তার পুষ্টিজনিত সমস্যা। এবং সেটা হয় কিন্তু জিঙ্কের সমস্যা হলে, যেরকমটা হয় জিঙ্কের ঘাটতি হলে। সেক্ষেত্রে আপনারা জিঙ্ক সালফেট সার আপনারা জমিতে দিতে পারেন, অথবা চিলেটের জিঙ্ক আপনারা স্প্রে করে দিতে পারেন। আচ্ছা, এগুলো গেল পুষ্টিজনিত সমস্যা। এবার আসি রোগের সমস্যায় আমরা। যদি ভেতরে এরকম স্পট দাগ দেখা যায়, তাহলে সেই ক্ষেত্রে ছত্রাকের আক্রমণ। এবং ছত্রাকের আক্রমণের ক্ষেত্রে আপনারা, আমি বলে দিচ্ছি, আপনারা ম্যানকোজেব প্লাস কার্বেন্ডেজিম, এই দুইটা গ্রুপের সমন্বয়ে যে ছত্রাকনাশক রয়েছে, যেমন ম্যানসার রয়েছে, এছাড়াও শুধু কার্বেন্ডেজিমের অটোস্টিন রয়েছে, তারপরে আপনার আরো অনেক ধরনের শুধু কার্বনডাজিম আছে, ম্যানকোজেব আছে, এগুলো আপনারা সমন্বিতভাবে স্প্রে করতে পারেন। অথবা আপনারা কপার অক্সিক্লোরাইড গ্রুপের যেই ছত্রাকনাশক আছে, আপনারা সেটি স্প্রে করতে পারেন। এগুলোর সাধারণত 3 গ্রাম পার লিটার এরকম মাত্রায় স্প্রে করলে হয়। যদি একটু বেশি দেখেন আক্রমণের পরিমাণটা, সেই ক্ষেত্রে আপনারা চাইলে প্রপিকোনাজোল বা আম, অন্যান্য যেই মানে ট্রাইসাইক্লোজল গ্রুপের যেগুলো আছে, যে ছত্রাকনাশকগুলো আছে, সেগুলো আপনারা অনুমোদিত মাত্রায় স্প্রে করতে পারেন। আচ্ছা, এগুলো ছত্রাকের আক্রমণ হলে, অর্থাৎ পাতার ভিতরে এরকম স্পট দেখা দিল, লিফ স্পট বিভিন্ন রকম। ব্যাকটেরিয়ার আক্রমণ হলে হবে কি, তখন দেখবেন এই ঠিক পটাশের মতো এই ধরনের বিষয় দেখা যাবে, যে এরকম কিনারা থেকে এরকম বাদামি হবে, আবার দুই সাইড থেকে এরকম বাদামি হবে। এবং মজার বিষয় হলো, এই ভিতরেও কিছু কিছু এরকম লম্বা লম্বা দাগ বা স্টক দেখা যাবে, এবং এগুলো ভেজা দেখা যাবে, ভেজা দাগগুলো ভেজা দাগ হবে। পটাশিয়ামের অভাব হলে কিন্তু ভেজা হবে না, পোড়া দাগের মতো হয়ে যাবে, মানে শুকনা শুকনা পোড়া দাগের মতো হবে। আর ব্যাকটেরিয়ার হলে ভেজা দাগের মতো, যেটাকে বলা হয় বিএলবি, ব্যাকটেরিয়া লিভ ব্লাইট। এই, অর্থাৎ এরকম লম্বা লম্বা স্পট থাকবে, আবার পটাশের মতো এরকম কিনারা, মানে অভাবের মতো এরকম কিনারা থেকে পোড়া, প্লাস দুই সাইড থেকে পুড়ে পুড়ে আসবে, এবং ভেজা দাগ দেখা যাবে, এটা ভেজা দেখা যাবে, এই পোড়া মানে এই পোড়া অংশটা ভেজা দেখা যাবে, বাদামি যে অংশ হবে। এটা হলো ব্যাকটেরিয়ার সমস্যা। ব্যাকটেরিয়ার সমস্যা হলো আপনারা কপার অক্সিক্লোরাইড গ্রুপের ছত্রাকনাশক দিতে পারেন, তার পাশাপাশি আপনারা বিভিন্ন ব্যাকটেরিয়া নাশক যেগুলো বাজারে এখন অ্যাভেলেবল পাওয়া যায়, স্টেপটোমাইসিন গ্রুপের আছে, ক্রোসিন 10 AG, তারপরে আপনার ব্যাকট্রোবান আছে, ব্যাকটাপ আছে, যেগুলোতে আপনার বিসমার জল বা কাসুগোমাইসিন এই ধরনের গ্রুপের ওষুধ পাওয়া যায়, সেগুলো আপনারা পরিমিত মাত্রায় স্প্রে করতে পারেন যদি ব্যাকটেরিয়ার সমস্যা দেখা যায়। আর ভাইরাসের আক্রমণ হতে পারে, টুংরো ভাইরাস, টুংরো ভাইরাস, টুংরো ভাইরাস। এই টুংরো ভাইরাসের যদি আক্রমণ হয়, টুংরো ভাইরাসের আক্রমণ হলে হবে কি, গাছ এটা কমলা, অনেকটা কমলা হলুদ হয়ে যাবে, মানে কমলা বা লালচে হলুদ হয়ে যাবে, এবং গাছ বসে যাবে, মানে খাটো হয়ে যাবে, মানে অন্যান্য আশেপাশের গাছের তুলনায় গাছ দেখুন খাটো হয়ে বসে যাচ্ছে।
দেখে মনে হবে কেমন যেন উল্টো নিচের দিকে বসে যাচ্ছে গাছ, এবং অনেকটা ঝলসানো বা আগুন ধরে গেছে এরকম মনে হবে। তো এই যে কমলা লাল হলুদ বা আগুন ধরে যাওয়ার মধ্যে যে কালারটা যখন চলে আসবে, গাছটা যখন বসে যাবে, এ ধরনের সমস্যা হলে আপনাদের বুঝতে হবে যে টুংরো ভাইরাস দ্বারা আক্রমণ হয়েছে। এবং টুংরো ভাইরাস দ্বারা আক্রমণ হলে সরাসরি কিন্তু ভাইরাস মারার জন্য কোনো ভাইরাস নাশক এখন পর্যন্ত আবিষ্কার হয়নি। এই ভাইরাসটা ছড়াই হচ্ছে একটি পোকার মাধ্যমে। সেই পোকাটাকে আমাদের কন্ট্রোল করতে হবে। পোকা, এই পোকা হলো মাছি পোকা, ছোট মাছি যেগুলো, সেই ছোট মাছি পোকার কারণে এই আক্রমণগুলো হয়। আচ্ছা, তো মাছি পোকার আক্রমণগুলো হলে সেই ক্ষেত্রে আপনারা কি করবেন? সেই ক্ষেত্রে আপনারা ইমিডাক্লোপ্রিড অথবা থায়ামেথক্সাম, সাধারণত এই দুইটা এবং আরো কিছু ওষুধ রয়েছে চোষক পোকার জন্য যেই কীটনাশক গ্রুপগুলো কাজে লাগে, সেগুলো যে কোনো একটি আপনারা পরিমিত ডোজে স্প্রে করলে যখন এই পোকাগুলো আপনারা নিধন করে ফেলতে পারবেন, তখন কিন্তু আর সহজে এই ভাইরাস গুলো ছড়াতে পারবে না, ভাইরাসের আক্রমণটা কিন্তু আটকা দিতে পারবেন আপনি সেইভাবে। আর সাধারণত সবুজ পাতা ফড়িং বা চোষক পোকা যদি আক্রমণ করে, তাহলে চোষক পোকার জন্য যেই ধরনের কীটনাশক আমরা ব্যবহার করি, এই যে ইমিডাক্লোপ্রিড আছে, থায়ামেথক্সাম আছে, আরো অনেকগুলো গ্রুপ রয়েছে, আপনারা কম বেশি জানেন। তো সেই বা না, যদি আপনাদের আরো জানতে হয়, প্রয়োজন হয়, আপনারা আমার এই ভিডিওতে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে লিখে দিব। এই ধরনের কীটনাশক আপনারা স্প্রে করতে পারেন। তাহলে মোটামুটি আমি সংক্ষেপে বোঝানোর চেষ্টা করলাম যে বীজতলায় আসলে কি কি কারণে এই চারাগুলো হলুদ হতে পারে, এবং হলুদ হলে সে হলুদ হওয়ার পরেও আরো কি কি লক্ষণ আছে, যে লক্ষণগুলো দেখে আপনারা সঠিক কারণ যাচাই করতে পারবেন এবং সেই কারণ অনুযায়ী আপনারা প্রয়োজনীয় পরিমাণ চিকিৎসা করাতে পারবেন। আরেকটি বিষয় খেয়াল রাখবেন সবসময়, অতিরিক্ত পরিমাণে ইউরিয়া সারের ব্যবহারে কিন্তু রোগ ব্যাধির পরিমাণটা বেড়ে যেতে পারে। যদি পানি বিভিন্ন কারণে অতিরিক্ত পরিমাণে জমাট বেঁধে যায় বা শিকড় পচার সমস্যা হতে পারে, সেক্ষেত্রে প্রবলেম হতে পারে। আগাছা নিয়মিত পরিষ্কার করবেন, আগাছা থাকলে কিন্তু গাছে রোগবালাই এবং পোকামাকড়ের আক্রমণটা বেড়ে যায়। এই বিষয়গুলো আপনারা একটু সাবধান থাকার চেষ্টা করবেন। তো আমি আশা করি আপনারা কম বেশি বুঝতে পেরেছেন। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা লাগে বা আর কিছু জানার দরকার হয়, আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দিব। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিবেন। এবং আমার চ্যানেল থেকে নিয়মিত এই ধরনের কৃষি শিক্ষামূলক ভিডিও পেতে অবশ্যই আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই আজকের মধ্যে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।